ফ্লো দেবে, পর্যাপ্ত ফ্লো দেবে। আমরা তাদের দেখছি তারা ভারতের দলিত সম্প্রদায়ের কথা বলছে। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের ব্যানারে আজ যে ভারতীয় দূতাবাসে অভিমুখে যে প্রতিবাদ র্যালি এবং স্মারকলিপি প্রদান যে কর্মসূচিটি ছিল, সেই কর্মসূচিতে কিন্তু গুলশান 2 সার্কেলের সামনে থেকে কিন্তু শুরু হচ্ছে এবং আমরা আসলে দেখছি যে এখানে কিন্তু র্যালিটি প্রস্তুত করা হচ্ছে এবং স্মারকলিপি নিয়ে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হবে মাত্রই এবং তারা স্মারকলিপি নিয়ে আসলে ভারতীয় যে দূতাবাসটি রয়েছে গুলশানে এবং সেইখানে ভারতীয় দূতাবাসে যে তাদের যে হাইকমিশনার রয়েছে সেখানে তারা স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন। যে এই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন এবং তিনি র্যালি শুরুর আগে কিন্তু একটা ব্রিফ করেছেন, মিডিয়া ব্রিফ। সেখানে আসলে তারা তুলে ধরেছেন বিভিন্ন ধরনের যে কার্যক্রম যে গত কয়েক দিন ধরে আসলে আমরা দেখছিলাম যে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে উস্কানিমূলক বক্তব্য এবং বিভিন্ন প্রোপাগান্ডা যে ছড়ানো হচ্ছিল সেই বিষয়ের প্রতিবাদে কিন্তু তারা আজ এই কার্যক্রম এবং যেটি আসলে তারা বলছিল যে ভারতের বাংলাদেশের যে সহকারী হাইকমিশনে হামলা এবং আজমির শরীফ দখলের ষড়যন্ত্র এবং সেই সাথে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে আসলে তারা এই স্মারকলিপি দিবেন এবং সেই সাথে যে বাংলাদেশের যে বিভিন্ন সময়ে আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের যে নেককারজনক নাক গলানো এবং আমরা আজ সকালেও কিন্তু আসলে দেখেছি যে পঞ্চগড়ে একজন যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ এবং সেই ঘটনাকেও তারা কিন্তু নিন্দা জানিয়েছেন এই ইনকিলাব মঞ্চের এর পক্ষ থেকে। এবং এখন কিন্তু আসলে তারা স্মারকলিপিটি নিয়ে ভারতের হাই কমিশন বরাবর আসলে তারা যাত্রা শুরু করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতের হাই কমিশনার বরাবর তারা যাত্রা শুরু করবেন। তার আগে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে ব্যাপক উপস্থিতি এবং তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিও আমরা লক্ষ্য করেছি এবং মূল অংশ হিসেবে কিন্তু বলা হচ্ছে যে দর্শক, দেখতেই পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের যে র্যালিটি সেটি কিন্তু মৌন র্যালি এবং তারা কিন্তু কোনো ধরনের স্লোগান ছাড়াই আসলে যাত্রা শুরু করেছে এবং সেই সাথে তারা কিন্তু কোনো ধরনের স্লোগান ছাড়াই কিন্তু প্ল্যাকার্ড, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এবং বাংলাদেশের জাতীয় পতাকা সেটি হাতে নিয়ে তারা তাদের যাত্রাটি কিন্তু শুরু করেছেন এবং ভারতীয় যে দূতাবাস অভিমুখে যে যাত্রা সেই যাত্রাটি কিন্তু তারা গুলশান 2 যে চক্র সেই চক্রটা থেকে যাত্রা শুরু করেছে। মুসলমানদের ভারতের যেমন গণমাধ্যমের খবর হয়েছে তাদের আন্তরিক যে মূল্য
দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে মৌনভাবে আসলে কোনো স্লোগান ছাড়াই কিন্তু ইনকলাব মঞ্চ তাদের যে আজকের যে কর্মসূচি সেটি কিন্তু শুরু করেছে এবং ভারতীয় দূতাবাস অভিমুখে তাদের র্যালিটি যাত্রা শুরু করেছে এবং সেটি নিয়ে যাওয়া হচ্ছে এবং সাথে তারা স্মারকলিপি প্রদান করবেন এবং গুলশান 2 সার্কেল থেকে কিন্তু এই যাত্রাটি শুরু হয়েছে। এখনো পর্যন্ত গুলশান 2 যে সার্কেলটি সেটি অতিক্রম করছে তাদের র্যালিটি এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি এবং তাদের যে উপস্থিতি সেটিও কিন্তু দেখতে পাচ্ছি। আসলে তারা আসলে স্মারকলিপি দিতে যেতে পারবে কিনা সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামনে রয়েছে, তারা আসলে জানাবেন যে কি অবস্থা হবে। কিন্তু এখন কিন্তু তারা আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তার সামনে অর্থাৎ গুলশান 2 সার্কেলের একটি পার হয়ে আরেকটু সামনেই কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে পুলিশের দ্বারা এবং পুলিশ কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। এবং দর্শক আপনারা জানেন যে ভারতে বিভিন্ন সময়ে কিন্তু আসলে যারা সংখ্যালঘু রয়েছেন তাদের উপরে যে নির্যাতন এবং তাদের উপরে যে বেআইনি যে কর্মকাণ্ড হয় সেটিও কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু গণমাধ্যমে এসেছে। আমরা গত 2 দিন আগেও কিন্তু আমরা দেখেছি আসলে আসামে রাজ্যে কিন্তু আসাম রাজ্য প্রধান যিনি আসলে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সেখানে আসলে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া বা বিতরণ এবং বিশেষ করে রেস্তোরাঁ এবং দোকানগুলোতে আসলে কোনো ধরনের গরুর মাংস বিক্রি করা যাবে না বলে কিন্তু একটা ঘোষণাও দিয়েছেন এবং বিধিনিষেধ জারি করেছেন গরুর মাংসের ওপরেও, যেটি এক প্রকার যে ওখানে যারা সংখ্যালঘু মুসলমান আসেন তাদের ওপরে এক ধরনের চাপিয়ে দেওয়ার মতন অবস্থা এবং যেটি সেই চাপিয়ে দেওয়ার কারণে কিন্তু এখন তারা কিন্তু আসলে এই বিধি নিষেধের মধ্যেই আসলে পড়ে যাচ্ছে এবং সেই থেকে আসলে আমরা বুঝতেই পারি সেই যে ভারত কিন্তু বিভিন্ন সময় আসলে সংখ্যালঘুদের উপরে কিভাবে নির্যাতন চালায় এবং সেই সাথে এই 5 আগস্টের পরে আসলে শেখ হাসিনা সরকারের পতনের পরে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোও কিন্তু বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং সেই প্রোপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ ইস্যু নিয়েও কিন্তু তারা কথা বলছেন এবং সেই সাথে ভারতের গণমাধ্যমগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তারা যে কথাগুলো আসলে বলছেন তার কোনো ভিত্তি নেই বলেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে। বিশেষ করে তারা সংখ্যালঘুদের, বাংলাদেশে যেসব সংখ্যালঘুরা রয়েছে তাদের উপর নির্যাতনের কথা তুলছে, কিন্তু সেই নির্যাতনের চিত্র কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারিনি এবং ভারতের পক্ষ থেকে কিন্তু যেটিও দাবি করা হচ্ছে কিন্তু সেটিও কিন্তু লক্ষ্য করা যায় নাই এবং সেই সাথে সাথে যে ফ্যাক্ট ওয়াচ যেটি রয়েছে যে তথ্য যাচাই বাছাই করেন যারা, তারা কিন্তু বলছেন যে ভারত আসলে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি র্যালিটি সামনের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে র্যালিতে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। বড় ভাই একটু ডানে চাপা দিন, পেছনে যাই আমরা তো পাচ্ছি না। কয়েক হাজার লোক জড়ো করতে পারতাম, আবার বলি আমরা চাই না এখানে কয়েক হাজার লোক জড়ো করতে পারতাম, আমরা ভাই 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 একটু পরে বলেন ভাই, সবাই পাচ্ছে না কিন্তু। হ্যাঁ ভাই সবাই একটু পিছিয়ে দাঁড়ান, ভাই পিছিয়ে দাঁড়ান।
ভাই একটু পিছান পিছান, ক্যামেরাগুলো একটু পিছান ভাই, ভাই ক্যামেরাগুলো একটু পিছান ভাই। ভাই ভূমিকা দিয়ে দেন, আচ্ছা আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আপনি নিচে হন, বড় ভাই ভিডিও দেখুন, আমরা জানাতে চাই, আজকে আমরা যদি চাইতাম এখানে হাজার হাজার লোক সমবেত করতে পারতাম। আমরা যদি চাইতাম তাহলে জুবান নামাজের প্রোগ্রাম দিলে পুরো গুলশান যেত, যাতে লোক সংখ্যা কম হয়। আমরা আমাদের বাংলাদেশের আপনার সমস্যা নয়, আমার তো ভাই ভিডিও চালাচ্ছে, আমার তো প্রবলেম। ভারতকে তথ্য সন্ত্রাস চালাচ্ছে। আপনারা জানেন টুইটার ভেসে যাচ্ছে, কোটি কোটি টুইট অ্যাকাউন্ট থেকে টুইট করা হচ্ছে বাংলাদেশে নাকি শাখা সিঁদুর পরে কোন হিন্দু নারী ঘর থেকে বের হতে পারছে না। এরকম মিথ্যা কথা হিটলারের তথ্যমন্ত্রী গোয়েলভস কোনোদিন বলে নাই। এবং আপনারা জানেন হিটলারের নাজি বাহিনীর নৃশংসতাকেও ভারত হার মানিয়েছে। আমরা আজকে এমন দিনে ইন্ডিয়ান এম্বাসিতে স্মারকলিপি নিয়ে যাচ্ছি, যেই দিন 1992 সালের আজকের দিনে 801,000 বছরের পুরনো ঐতিহ্য বাবরি মসজিদকে তারা ধ্বংস করে ধ্বংসের লীলায় মেতে উঠেছিল। আপনারা জানেন গত অন্তত 1 শতাব্দীতে কোন ধর্মীয় উপাসনালয় উদযাপন করে রাষ্ট্রের মদতে, রাজনৈতিক দলের মদতে ভাঙা হয়েছে গত 100 বছরের পৃথিবীর ইতিহাসে এরকম নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিরা যখন আক্রমণ করেছে, তারাও এরকম কোন উপাসনালয় হামলা করে ধ্বংস করেছে, এর কোন নজির নাই যেটা ভারত করেছে 1992 সালে। সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই, আজকে 6 ডিসেম্বর সেই বাবরি মসজিদ হত্যার দিবস, বাবরি মসজিদ ধ্বংসের দিবস, এবং সেই বাবরি মসজিদের অনুকরণে এখন তারা আরো একটি নতুন জায়গা দখল করতে চাচ্ছে। হাজার বছরের ঐতিহ্যবাহী, যেটা শুধু মুসলমানদের প্রাণ নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ যে আজমির শরীফ দরগায় প্রতিবার আসে, যেটা মানুষের শান্তির একটি মিলন কেন্দ্র, সে আজমির শরীফকে, সম্প্রীতির কেন্দ্রকে দখল করার জন্য তারা নতুন ন্যারেটিভ নির্মাণ করেছে। তারা বলেছে যে আজমির শরীফেও নাকি তাদের শিব মন্দির ছিল এবং তাদের আদালতে মামলা হয়েছে। আগামী 20 তারিখ সেইটা শুনানি হবে। এর মানে আপনি ধরে রাখেন বাবরি মসজিদের পর 20-30-40 বছর পরে আজমির শরীফকেও তারা দখল করে শিব মন্দির বানায় ফেলবে। সুতরাং বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান জানাতে চাই, আজমির শরীফ দখল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সারা পৃথিবীতে নাজিদেরকে মানুষ যেরকম থুতু ফেলে, আই রিপিট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি নাজিদের গায়ে যেরকম থুতু ফেলে, ভারত যদি এই কাজ করে সারা বিশ্ব থেকে ভারতে থুতু এসে ভারত ভেসে যাবে। সুতরাং আজমির শরীফ দখলের পায়তারা বন্ধ করতে হবে। নাম্বার 2, শুধু মুসলমান নয়, আপনারা জানেন ভারতের 15% মুসলমান, যেটা সংখ্যায় কোটি কোটি, অথচ তারা সরকারি চাকরিতে 3% বেশি পায় না। আমি প্রত্যক্ষভাবে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মাইনরিটি নিয়ে ইন্ডিয়া কথা বলে তার আগে তাদের লক্ষ কোটি বার তওবা করে আসা উচিত। কারণ গত 50 বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, সারা এশিয়ার কোন দেশ তার 10 ভাগের 1 ভাগও করতে পারে না। শুধু একটা উদাহরণ বলি, একটা দেশের নাম পারলে বলেন, যে কুকি চীন নারীদেরকে গত বছরে উলঙ্গ করে 2 জন নারীকে, যারা খ্রিস্টান সম্প্রদায়, 2 জন খ্রিস্টান নারীকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে, এবং তার বাবা এবং ভাই যখন প্রতিবাদ জানাতে গেছে তাদেরকেও তারা হত্যা করেছে।
এবং আর কয়েকদিন আগে উত্তর প্রদেশের সম্বল মসজিদে তারা দখলের পায়তারা করেছে। মুসলমানরা তখন প্রতিরোধ করেছে, তারা ইট মেরে পাথর বৃষ্টিতে 4 জন মুসল্লিকে সাথে সাথে শহীদ করেছে। আপনি আমাকে বলেন গরু খাওয়ার অপরাধে, আমি আবার বলছি শুধু গরু খাওয়ার অপরাধে গত 10 বছরে ভারতে 15 জনের বেশি মুসলমানকে হত্যা করা হয়েছে। সুতরাং গরু খাওয়ার অপরাধে যেই দেশে মানুষ হত্যা করা যায়, যেই দেশে মসজিদ গুড়াই দিয়ে মন্দির বানানো যায়, যেই দেশে কুকিচিন খ্রিস্টান নারীদের কুলঙ্গে এখনো হাঁটানো যায়, যেই দেশে সীমান্তে স্বর্ণা দাস ফেলানিকে গুলি করে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা যায়, সেই ভারতের কোন মুখে সাহস হয় পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির 1 নম্বর উদাহরণ বাংলাদেশ নিয়ে কথা বলার সাহস থাকে? আমরা আপনাদেরকে জানাতে চাই, সারা বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের জনগণ যদি সহিষ্ণু না হতো, তারা যদি অসাম্প্রদায়িক না হতো, তাহলে 90% মুসলমানের দেশে বাকি মাইনরিটিদেরকে খুঁজেও পাওয়া যেত না। অথচ দেখেন এখানকার মুসলমানরা বুক চিতিয়ে দিয়ে মন্দির রক্ষা করে, এখানকার মুসলমানরা মন্দির রক্ষা করে, তারা বৌদ্ধ মন্দির রক্ষা করে এবং তাদের ভাই বোনদেরকে তারা কিভাবে মুখে আগলে নেয়। আপনারা জানেন ভারত এতদিন বুঝাতে চেয়েছে এইখানকার ইন্ডিয়া আর হিন্দু সম্প্রদায় সমান সমান, অথচ সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দেশপ্রেমিক ভাই বোনেরা মিছিল করে জানিয়ে দিয়েছে ভারতের দাবিদারি আর বাংলাদেশে চলবে না, সেবাদাস কোন সরকার এখানে আর চলবে না। সুতরাং আমরা আজকে ইচ্ছা করে কৌশলগত কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপ্লোম্যাটিক জোন, তাই আমরা এখানে লোক জড়ো করি নাই। জুমার নামাজের পরে প্রোগ্রাম দিলে এত বেশি লোক হতো, আমরা ক্রাউড কন্ট্রোল করতে পারতাম না, আমরা সেটাও দেই নাই। আমরা অল্প কিছু মানুষ এসেছি, আমাদের কাছে স্মারকলিপি, আমাদের প্ল্যাকার্ড গুলো দেখুন আমরা সেখানে খ্রিস্টান মাইনরিটির কথা বলেছি, আমরা সেখানে কুকিচিনদের কথা বলেছি, দলিত সম্প্রদায়ের কি অবস্থা ভারতে জিজ্ঞাসা করেন, দলিত সম্প্রদায়ের কথা বলেছি, আমরা মসজিদ ভাঙার বিরুদ্ধে কথা বলেছি। সুতরাং আমরা আমাদের প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ জানাই, এইটা শুধু বাংলাদেশের উপরে আক্রমণ না, ছাত্র জনতার উপরে আক্রমণ না, এই আক্রমণ তো পুলিশের উপরও। সুতরাং আমাদের পুলিশ ভাইদেরকে ঠিক করতে হবে, বাংলাদেশ নিয়ে ভারত যে বিশ্ব মিডিয়ায় তথ্য সন্ত্রাস করছে, যেই অগাধ মিথ্যাচার করছে, তারা কি সেটাকে রাখতে দিবে নাকি তার বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলবে? আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আবেদন জানাই, প্লিজ আপনারা আমাদেরকে গাইড করে নিয়ে যান। এখানে যদি কোনো উশৃঙ্খলা হয় আমরা দায় নিব। আমাদের ভাইরা লাইনের মধ্যে প্রত্যেক জন দাঁড়িয়ে আছে, এখানে কোন দুষ্কৃতিকারী কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা জানাতে চাই, এই ছাত্র জনতার পক্ষ থেকে যে স্মারকলিপি ইন্ডিয়ার এম্বাসির সামনে গিয়ে আমরা তাদের হাতে তুলে দিতে আসতে চাই শান্তিপূর্ণভাবে। আমরা সেই ভারত না যেখানে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করে পতাকা উড়িয়ে দিয়ে ছিন্ন ভিন্ন করা হয়েছে। আমরা এত অসভ্য রাষ্ট্র না। আমার শত্রু দেশ যদি হয়, তার হাই কমিশনের নিরাপত্তা বাংলাদেশের যদি আইন শৃঙ্খলা বাহিনীও দিতে ব্যর্থ হয়, ছাত্র জনতা নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের পুলিশ ভাইদের কাছে, আইন শৃঙ্খলা রক্ষক আইনি ভাইদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ আপনারা কাজ করে আমাদেরকে নিয়ে যান। আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা হাই কমিশনে এই স্মারকলিপিটা জমা দিয়ে আসবো। প্লিজ আপনারা আমাদেরকে নিয়ে যান। শরীফ উসমান হাদি। ঘোষণা করুন আমাদের ভাই সবাই কিছু শুনেন, সবাই কিছু শুনেন, আমাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে আমাদের কথা আছে। আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রশাসনের ভাষ্য অনুযায়ী 3 জন যাবেন এবং এম্বাসিতে আমাদের এই স্মারকলিপি আমাদের পক্ষ থেকে 3 জন হ্যান্ডওভার করে দিয়েছেন। এই 3 জন ছাড়া বাকি সবাই আমরা যারা আছি আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করব এবং প্রেস ভাইদের জন্য ডিক্লারেশন যেটা
আমরা যদি ওখানে হ্যান্ডওভার করার পর মনে করি যে আমাদের প্রেস দিতে হবে, আমরা যদি পারি আবার ব্রিফ করব। বাট আমাদের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে এখন 3 জন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যাবেন, গিয়ে সরাসরি এম্বাসিতে আমাদের স্মারকলিপি হ্যান্ডওভার করে দিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। ব্রিফটা ওখানে করবেন না, এখানে এসে করবেন। তারা বলেছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 3 জন প্রতিনিধি যাবে। আপনাদের সবার তরফ থেকে আমি ধুমা এবং জাবেদ যাচ্ছি। আপনারা এখানে প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণ উপায়ে সবাই এখানে অবস্থান গ্রহণ করবেন, 2 পাশে সুন্দর করে বসে থাকবেন। আমরা যদি সেখানে দিয়ে শেষ করতে পারি তাহলে মিডিয়ার ভাইরা, তারা প্রশাসন যদি অনুমতি দেয় এম্বাসির সামনে, তাহলে সেখানে ব্রিফ করবো। আর প্রশাসন যদি বলে এখানে, তাহলে আমরা স্মারকলিপি দিয়ে এসে এখানে ব্রিফ করবো। এটা কাইন্ডলি আপনারা প্রশাসন ভাইদেরকে জিজ্ঞেস করেন। আমাদের যারা আছেন আপনারা রাস্তাটা ছেড়ে দিয়ে রাস্তার বাম পাশে এবং ডান পাশে 2 আইল্যান্ডের পাশে আপনারা অবস্থান নেবেন এবং দয়া করে শান্তিপূর্ণভাবে রাস্তাটা ছেড়ে দিয়ে গাড়ি চলাচলের জন্য আমাদের রাস্তাটা ছেড়ে দিবেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে যে ঘটনা দেখছিলেন যে ইনকিলাব মঞ্চের আজকের যে কর্মসূচি, সেটি কিন্তু এই যে গুলশান চত্বর থেকে অল্প একটু আসার পরেই কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে এবং সেখান থেকে তারা আসলে 3 জন প্রতিনিধি যাচ্ছেন আসলে ভারতীয় দূতাবাসে এবং সেখানে যাওয়ার পরে তারা স্মারকলিপি দেবেন এবং দিয়ে শেষে তারপরে আবার তারা মিডিয়ার সামনে ব্রিফ করবেন আসলে কি হলো। কিন্তু তাদের যে র্যালি নিয়ে ভারতীয় দূতাবাসে যাওয়ার কথা ছিল সেটি হচ্ছে না, ফলে তারা এখান থেকেই আসলে 3 জন প্রতিনিধি যাচ্ছেন পুলিশের তত্ত্বাবধানে এবং সেখানে যেয়ে তারা স্মারকলিপি দিয়ে তারপরে গণমাধ্যমের সাথে কথা বলবেন। তো দর্শক, এই ছিল গুলশান 2 থেকে ইনকিলাব মঞ্চের সবশেষ তথ্য নিয়ে, এই ছিল সবশেষ তথ্য। আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।